বিশ্বকাপের ঠিক আগে বদলে গেছে টাইগারদের বডি ল্যাঙ্গুয়েজ। প্রস্তুতি ম্যাচ হলেও ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশ। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে টাইগাররা সিরিয়াস মুডে। নেটে ব্যাটিং প্র্যাকটিসেই সাকিব, লিটন, হৃদয়দের সবচেয়ে প্রস্তুতি বেশি হয়েছে বা ভারতের বিপক্ষে ভালো খেলতে তারা মুখিয়ে আছে। নিউ ইয়র্ক থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। প্র্যাকটিসে চরম হাতাহাতি, ট্রেনার আর সৌম্য সরকারের মারামারি। হলোটা কি? গ্যাঞ্জাম যেন থামছেই না। পাশে থাকা তাসকিন কিংবা আন্দ্রে অ্যাডামস কেউই থামানোর চেষ্টাও করছে না। রেসলিং চলছে। ট্রেনারের চেহারা বলছে সিরিয়াস লড়াই চলছে, কিন্তু সৌম্যের মুখে হাসি, মনে হচ্ছে ব্যাপারটা পুরোটাই দুষ্টুমি। আসল ঘটনা তাহলে কি? শেষমেশ তাসকির এসে রহস্য ভাঙলেন, জানিয়ে দিলেন ট্রেনারের কাছে রেসলিং এ সৌম্য হেরে গেছেন। আসলে পুরো ব্যাপারটা ছিল ট্রেনার নাথান কেইলির অভিনব একটা টেকনিক। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের আগে লড়াই করে টিকে থাকার ট্রেনিং। ভারত শক্ত প্রতিপক্ষ, সেই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে সৌম্য সরকারকে চরম কঠিন একটা পরীক্ষায় দিতে হলো। তবে সৌম্য সরকারের মতো রেসলিং এর পরীক্ষা না, বাকি 3 টপ অর্ডার লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, একই সঙ্গে তানজিদ তামিম, তাদেরকেও নিয়ে এসেছেন নাথান কেইলি। শক্ত পরীক্ষা নিচ্ছেন, শক্ত নার্ভ তৈরি করছেন, শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে নামার আগে। কারণ টপ অর্ডার খুব একটা ভালো করছে না সাম্প্রতিক সময়ে। সুতরাং ভারতের বিপক্ষে ম্যাচে ভালো করতে হলে এই 4 জনকে অবশ্যই ভালো করতে হবে। একই সঙ্গে তারা যদি এই ভারতের বিপক্ষে ভালো করতে পারেন, সেটা বাংলাদেশকে বিশ্বকাপের জন্যও দারুণ আত্মবিশ্বাসী করবে। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের আগে দারুণ সিরিয়াস পুরো ব্যাটিং ইউনিট। লং আইল্যান্ডে প্রথম দিনেই লং ব্যাটিং প্র্যাকটিসে দলের সব ব্যাটাররা। হালকা ঠান্ডাতেও ঘাম ছড়িয়েছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ট্রেনিং এর পুরোটা সময় দেখা গেছে নেটে ব্যাট হাতে। একটাই কারণ, ম্যাচ ভেন্যু নাসাউ কাউন্টি গ্রাউন্ডের 22 গজের ড্রপ ইন পিচে খাপ খাইয়ে নেয়া। আপনারা জানেন যে সেই উইকেটগুলো অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে এবং সবগুলো পিচে কিন্তু ড্রপিং পিচ। এই ড্রপিং পিচেই আসলে টাইগারদের মানিয়ে নেওয়াটা সবচাইতে কঠিন হবে এবং এই প্রস্তুতিতে তারা সেটাই আসলে চেষ্টা করছে। যারা ব্যাটিং করেছে নেটে, আমরা চোখ রেখেছিলাম সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়। কেউই আসলে শুরুর দিকে খুব বেশি একটা কমফোর্টেবল ছিলেন না এই ড্রপিং পিচের সঙ্গে। বাউন্স একই সঙ্গে গতি, দুইটাতেই কিন্তু তারা খাবি খেয়েছে। হুট করেই বল লো হয়ে যাওয়া রিয়াদের হতাশা। লাফিয়ে ওঠা বল আবার হৃদয়ের নাগালের বাইরে। হালকা উঠে আসা বলের গতিতে সাকিব বোকা বনে গেছেন বেশ কয়েকবার। স্পোর্টিং উইকেট হলেও গতি আর বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন। কঠিন কাজটা সহজ করতেই হবে। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে হবে তার প্রস্তুতি, আর অভিজ্ঞতা কাজে লাগাতে হবে বিশ্বকাপের ম্যাচে সাউথ আফ্রিকার সাথে। সবাই সিরিয়াস প্র্যাকটিসে থাকলেও অনুশীলনে মন দিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। আইসিসির প্রেস মিটের জন্য ছুটে যেতে হয়েছে প্র্যাকটিস ভেন্যু ছেড়ে। বিশ্বকাপের জার্সিতে এদিন প্রথমবার দেখা গেছে ক্যাপ্টেনকে। এই জার্সি পরেই বিশ্বকাপটা রাঙাতে হবে টাইগারদের। নাহিয়ান বিন জসিম, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন হাসিবুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, শামীম আশরাফ চৌধুরী, ধারাভাষ্যকার, এবং এম কায়সার, সম্পাদক, স্পোর্টস বাংলা। তিনজনকেই স্বাগত 71 সংযোগে। প্রথমে শামীম আশরাফ চৌধুরী, আপনার কাছে যাই। রিপোর্টটা দেখলেন, আসলে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতির কথা, বাংলাদেশে আসলে কতটুকু প্রস্তুত বিশ্বকাপে, সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল বা হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে হার, আমেরিকার বিপক্ষে সিরিজ হার, প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল। কিন্তু প্রতিপক্ষ ইন্ডিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেই বিশ্বকাপে আসলে মূল পর্ব শুরু করবে বলা যায়। সেই জায়গাটাতে এরকম কম্পিটিটিভ একটা খেলা বড় দলের বিপক্ষে খেলে নিশ্চয়ই বাংলাদেশের জন্য আসলে সবকিছু পাওয়ার একটা সুযোগ আছে ভারতের বিপক্ষে ম্যাচটায়। অবশ্যই সবকিছু পাওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে এই খেলার আগে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুব যে একেবারে স্ট্রং ইন্ডিকেটর যে বাংলাদেশ ভালো করবে, এক ম্যাচেই তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে, সেই লক্ষণগুলো কিন্তু আমরা দেখিনি। এটা মানতেই হবে, সত্য যেটা সেটা মানতেই হবে। জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ হেরেছি, 2টো ম্যাচ কাছাকাছি ছিল, আমাদের নিজেদের মাটিতে খেলা, সেই ব্যাপারটাও চিন্তা করতে হবে। ইউএস এর মতো আমাদের চেয়ে 10 ধাপ নিচের দলের সঙ্গে
2 ম্যাচ হেরে যাওয়াটা, পরবর্তী থার্ড ম্যাচে খুব কনভিনসিংলি আমরা ফিরে এসেছি। কিন্তু আরেকটা সেটব্যাক হয়েছিল যে ওয়েদারের কারণে, যে আরেকটা প্র্যাকটিস ম্যাচ হওয়ার সুযোগ ছিল ডালাসে, যেখানে মেইন বিশ্বকাপ খেলা হবে, আমাদের সিরিজটা খেলা হয়েছিল হিউস্টনে, সেই থেকেও বাংলাদেশ বঞ্চিত হয়েছে। এবং ইন্ডিয়া দলের এখন যে ধরনের শক্তিশালী দল এবং যেভাবে তারা আইপিএল খেলে এসছে, তাদের ব্যাট থেকে যেভাবে রান এসেছে এবং যে উইকেট নিয়ে এত আলোচনা, ড্রপ ইন পিচেস অলওয়েজ কন্ডিউসিভ টু ব্যাটার্স, এটা মানতেই হবে। বোলারদের ঘাম ঝরাতে হবে। বোলারদের যারা বানিয়েছে পিচটা তারাই বলেছে লিটল টার্ন লিটল সিম, মানে পেস বোলারদের জন্য খুব বাড়তি সাহায্য নয় এবং স্পিন বোলারদের জন্য শামীম আশরাফ, খুব বেশি সেক্ষেত্রে কি সাহায্য আসলে নয়। টিম ইন্ডিয়া আপার হ্যান্ডে থাকছে কিনা? কারণ তারা আইপিএলে দেখলাম যে অলমোস্ট প্রতিটা ম্যাচে 200-র উপরে রান হচ্ছে, স্ট্রাইক রেট এক একজনের 150, 200-র কাছাকাছি। সেই জায়গাটাতে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তারা ধুন্ধুমার ব্যাটিং করে আসলে আইপিএল থেকে বিশ্বকাপে গিয়েছে। বাংলাদেশ তো আসলে 130-40-এর পিচে খেলেছে। না, সেটা ঠিক, কিন্তু একই সঙ্গে মানতে হবে যে ইম্প্যাক্ট সাবের নিয়মটা থাকার কারণে কিন্তু আইপিএল এর রানগুলো বেশি এসেছে এবং ভেরি ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি। কিন্তু এইটা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি এবং স্পোর্টিং উইকেটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্পোর্টিং উইকেট ইজ নট নেসেসারিলি যে একেবারে ব্যাটসম্যানদের জন্য একটা স্বর্গ রাজ্য হয়ে যাবে। তো ভারতেরও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, তারাও কিন্তু খুব বেশি সময় পায়নি, তারাও কিন্তু খুব বেশি ড্রপ ইন পিচে খেলেনি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দুই দলই একটু দেল ফিল ফর ইট। প্রথম ম্যাচটা, প্র্যাকটিস ম্যাচটা তারা বড় দল হলেও তারা হালকাভাবে নিবে না, এবং বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ যে ওই যদি কিছু একটা ডাউট থাকে ভারতের মতো শক্তিশালী দলের, সেই জায়গাটাতে যদি আমরা নিজেরা ভালো ক্রিকেট খেলে ভারতকেও ধরাশায়ী না করতে পারি, পুট আপ আ ফাইট। আমার কথা হচ্ছে একটা ম্যাচে হার জেত আছে, কিন্তু আমার সবচেয়ে ভালো ক্রিকেটটা যদি আমি দিতে পারি তাহলেই আমরা সন্তুষ্ট, তাহলেই কিন্তু দল একটু কনফিডেন্স নিয়ে পরবর্তী আপনার কাছে আবারও আসবো। কাইসার কাছে জানতে চাই, একেবারে নতুন একটা স্টেডিয়াম, মাত্র 4-5 মাসের মধ্যে একটা স্টেডিয়াম দাঁড়িয়ে গিয়েছে নিউ ইয়র্কের নাসাউ, এবং ড্রপ ইন পিচ স্টেডিয়াম, আউটফিল্ড সব কিছুই আসলে অচেনা সবার জন্য, দুই দলের জন্য। সেই জায়গাটাতে আসলে দুই দলের প্ল্যান কি হতে পারে? বাংলাদেশ কিভাবে আসলে সর্বোচ্চটা নিতে পারে এই ম্যাচ থেকে? ধন্যবাদ রূপক। দেখুন, প্র্যাকটিস ম্যাচ তো প্রস্তুতি ম্যাচ মানে একটু প্র্যাকটিসের কিছুটা আবহ তো অবশ্যই থাকবে, এবং এই ধরনের ম্যাচে আসলে ফলাফলটা যতখানি না ইম্পর্টেন্ট, তার চেয়ে বড় বিষয়টা হলো যে কোন প্রসেসটা হলো যে আপনি মূল মঞ্চে কোন দল নিয়ে খেলতে যাচ্ছেন, এবং আপনার ব্যাটিং লাইন আপটা কি হবে, আপনার বোলারদের কাছ থেকে আপনি কি চান, সেটা এক ধরনের কিন্তু আপনি এই ম্যাচ থেকেই বাংলাদেশ এবং ভারত দুদলই কিন্তু আপনার নির্যাসটুকু নিয়ে তারপরে কিন্তু মূল মঞ্চে যেতে চাইবে। এই ম্যাচে আপনি ভারত যদি বাংলাদেশ হারিয়ে দেয়, তার মানে এটা না যে বাংলাদেশ শিরোপা জিতেই কিন্তু বিশ্বকাপ থেকে ফিরবে। কিন্তু একটা ভালো হাইপ উঠবে দেশে নিশ্চয়ই। না, সেটা হাইপের বিষয় সেটা, কিন্তু আপনি বিষয়টা হলো যে হ্যাঁ, আত্মবিশ্বাসটা অবশ্যই আপনি পাবেন যদি আপনি ম্যাচটা জিততে পারেন। কিন্তু আমার মনে হয় যে জয় পরাজয়ের চেয়ে বড় বিষয়টা হলো যেটা যে বাংলাদেশ আসলে মূল মঞ্চে কোন ধরনের ক্রিকেট খেলতে চাচ্ছে বা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাচ্ছে, একাদশটা কেমন হবে, টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে তারা কি চাচ্ছে, পাওয়ার প্লেতে বাংলাদেশ দলের আপনার চাওয়াটা কি, এই বিষয়গুলোর প্রশ্নের উত্তরগুলো নেওয়ার জন্য আমার মনে হয় যে এই ম্যাচটা একদম পারফেক্ট একটা বিষয় হতে পারে। আর আপনি যেভাবে বললেন যে বাংলাদেশের জন্য যে ঠিক যেরকম ভাবে এই উইকেট কন্ডিশন এবং মাঠ, ড্রপ ইন পিচ সবকিছু যেমন অচেনা, ঠিক একই রকম ভাবে ভারতের কাছেও। কিন্তু বিষয়টা হলো যে ভারতের ম্যাক্সিমাম খেলোয়াড় যারা এই বিশ্বকাপে খেলছেন, তারা কিন্তু আপনি কিছুদিন আগেই আইপিএল খেলে এসেছেন। দ্যাট মিনস তাদের কিন্তু আপনার বাংলাদেশও বিপিএল খেলে এসেছে, কিন্তু বাংলাদেশের চেয়ে ভারতের খেলোয়াড়দের মধ্যে কিছুটা হলেও আপনার যে টি-20-র যে একটা এসেন্স, সেই এসেন্সটা কিন্তু তারা একটু বেশি পাবে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে ভারত কিন্তু এই বিশ্বকাপে খেলতে যাচ্ছে ফেভারিট হিসাবে, টপ ফেভারিট হিসাবে, হট ফেভারিট হিসাবে। আর বাংলাদেশ কিন্তু খেলতে যাচ্ছে হট ফেভারিট না। বাংলাদেশ যদি আপনি এখন আপনার কোয়ার্টার ফাইনালে উঠতে পারে, তাহলে সেটি হবে বাংলাদেশ দলের জন্য কিন্তু প্রথম চাওয়াটা বা সবচেয়ে বড় পাওয়াটা। সো সেই দিক থেকে বলতে গেলে যে এই প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ দলের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক একই রকম ভাবে ভারতের জন্য ইম্পর্টেন্ট। তবে দুঃখের বিষয়টা হলো যে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে প্র্যাকটিস ম্যাচটা ছিল, সেই প্র্যাকটিস ম্যাচটা যদি খেলতে পারতো, তাহলে আমি মনে করি যে সেটা বাংলাদেশ দল আপনার প্র্যাকটিস ম্যাচ থেকে যে জিনিসটা নিয়ে ফিরতে চেয়েছিল, সেই জিনিসটা আরেকটু বা সেই অনুষঙ্গটা আরেকটু ভালো মতো তারা পেতে পারতো। দুঃখজনক বিষয় হলো যে বৃষ্টির কারণে সেই ম্যাচটি হয়নি, এবং বাংলাদেশ দুটো প্র্যাকটিস ম্যাচের বদলে একটি প্র্যাকটিস ম্যাচ এখন খেলতে নামছে, এবং প্রতিপক্ষ কিন্তু অনেক স্ট্রং ভারত।
জি, আমরা আমাদের সাথে আছেন হাসিবুল হোসেন শান্ত, পেস বোলার, জাতীয় দলের সাবেক পেস বোলার, এবং তার কাছে জানবো শামীম চৌধুরী যেটা বলছিলেন যে ড্রপ ইন পিচে আসলে বোলারদের অনেক খাবি খেতে হতে পারে, মানে বোলারদের আসলে অনেক কষ্ট করতে হতে পারে, কারণ একটু ব্যাটিং ফ্রেন্ডলি হতে পারে। সেই জায়গাতে বাংলাদেশের পেসারদের আসলে বা স্পিনারদের সবার কি আসলে কতটুকু শ্রম দিতে হতে পারে এখানে ভালো কিছু করার জন্য? ধন্যবাদ। আসলে প্রথমত আমি বলবো যে টি-20 বোলারদের সবসময় ঘাম ঝরাতে হয় বোলিং এ। দেখা যায় যে উইকেট সবসময় ব্যাটসম্যানদের ফেভারে থাকে। 6 ওভারে একটা ব্যারিয়ার থাকে যে 6 ওভারে আপনাকে ভালো বোলিং করতে হয়। তো আমার মতে যে আপনি ড্রপ ইন পিচ হোক আর যে ধরনের উইকেট হোক, টি-20 পেস বোলারদের সবসময় মিতব্যয়ী হতে পারলে ভালো। আমাদের পেস বোলিং অ্যাটাক এখন ভালো আছে। তাসকিন যদি ফুল ফর্মে এসে খেলতে পারেন তাহলে আমাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। উনি জানার মধ্যে এখন ফিট আছেন। তাসকিন আছেন, শরীফুল আছেন, মুস্তাফিজ আছেন। তারা যদি তাদের ন্যাচারাল খেলাটা একদম মানে আমি বলবো না যে ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস করে সেখানে তারা হামরি কিছু করবে, বাট তাদের যে খেলাটা সেই খেলাটা যদি তারা বোলিং করতে পারেন তাহলে আমার মনে হয় যে আমাদের বোলিং পেস এটা একটা খুবই চমৎকার একটা পেস অ্যাটাক আছে, সেখানে তারা ভালো করতে হবে। শুধু আসলে প্রথম 6 ওভার না, পরে যে স্লগ ওভার যে হয় লাস্টের 4 ওভার বা 5 ওভার, সেই জায়গাও কিন্তু আমাদের পেস বোলারদের অনেক খাটতে হবে। তো আমার মনে হয় যে পুরো টুর্নামেন্টেই শুধু বাংলাদেশ টিম না, যে কোনো টিমের জন্য পেস বোলারদের অনেক খাটতে হবে। তো বাংলাদেশ টিমের পেস বোলিং এ যদি চিন্তা করি তাহলে আমরা বেশ আগে আছে। এর সাথে যদি সাকিব এবং যাকে খেলাবেন, সাকিব তো খেলবেন, সাথে যদি মিরাজ বা আপনার রিশাদ, ইয়েও খেলেন, মেহেদী আর আপনার মেহেদী আর এরশাদ, দুজন থেকে একজন বা দুজন যেই খেলুক তাদেরকেও মিতব্যয়ী হতে হবে। আসলে ডিপেন্ড করছে যে উইকেটে কিভাবে বিহেভ করে। এখন আসলে আমরা জানি না ড্রপ ইন পিচে কেমন ধরনের বিহেভ করবে। যদি খেলা যদি ইউএসএসসি তে যদি খেলাটা হতো তাহলে অবশ্যই আমাদের জন্য একটা অভিজ্ঞতা হতো ইন্ডিয়ার সাথে ভালো। যেটা বলছি শামীম ভাই বলছিলেন যে জিতাটা পরের কথা, আমরা কি ধরনের ক্রিকেট খেলি, আমরা ভালো ক্রিকেট খেলি না সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা হারি বাট কাছাকাছি যে হারি, ফাইট করে যদি হারি, বাট হারার চিন্তা আমরা পরে আসবো। আমরা যদি আমাদের সম্পূর্ণ দিয়ে খেলতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো করবো। বিশেষ করে আমি মনে করি যে আমাদের বোলিং এর চেয়ে আমাদের ব্যাটিংটা বেশি চিন্তার বিষয়। আমরা যদি দেখেন আমাদের স্টার্টিংটা কিন্তু কখনোই ভালো হচ্ছে না। আমরা 6 ওভারে যে রানটা দরকার, আমাদের 6 ওভারে ধরেন মোটামুটি 50-60 যদি করতে পারি সেটাও আমরা করতে পারি। আমরা দেখা যায় যে 6 ওভারে 40, কখনো 35, কখনো 30-এর মধ্যে থাকি। এখান থেকে আমাদের বের হয়ে আসতে পারে যদি আমরা প্রথম 6 ওভারে ব্যাটসম্যানরা এটাকে ইউটিলাইজ করতে পারি 6 ওভারটাকে, তাহলে অবশ্যই আমরা ভালো একটা অবশ্যই আমরা আমাদের ওপেনার বা টপ অর্ডার ব্যাটাররা সেইভাবে ফর্মে নেই, যদিও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুজন ওপেনারই ভালো খেলেছে, দর্শকের বাংলা জিতেছে, বাট শেষ 5-10 ইনিংস যদি আমরা ইভ্যালুয়েশন করি সেই জায়গাটাতে কিন্তু ওপেনারদের এবং টপ অর্ডারে ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত তিনি খেলেন, সবাই আসলে আউট অফ ফর্ম বলা যায়। সেই জায়গাটাতে পাওয়ার প্লেটা কাজে লাগানো যাচ্ছে না। শামীম চৌধুরী, আপনি বলছিলেন যে পেসারদের ঘাম ঝরাতে হতে পারে। মুস্তাফিজ আইপিএলে ভালো করেছেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটাতে 6 উইকেট তুলে নিয়েছেন, যদিও সেই উইকেট টেক্সাসের উইকেট আর নিউ ইয়র্কের উইকেট আলাদা, এক্সপেকটেশন হাই। সেই জায়গাতে মুস্তাফিজের কী ধরনের স্ট্র্যাটেজি দেখাতে হতে পারে, যেহেতু আইপিএলে খেলেছেন, ভারতীয় ব্যাটারদের এগেনস্টে বোলিং করেছেন এখানে প্রতিপক্ষ ভারত? মোস্তাফিজের যত দূর অভিজ্ঞতা আছে, কি ধরনের উইকেটে কি ধরনের বোলিং করতে হয়, আমার মনে হয় সেই ক্ষমতাটা খুব দরকার একজন বোলারের, যে আমি উইকেটটাকে রিড করা। যেমনটা ইটস গুরুত্বপূর্ণ যে একজন ব্যাটারদের জন্য, কিন্তু একজন পেস বোলার মাত্র 4টা ওভার যখন পায় এবং চাপের মুখে, ওই শান্ত যেটা বলছিল যে পাওয়ার প্লে ওভার্সে যেমনটা ব্যাটাররা ফেল করেছে, আমাদের বোলিং ইউনিট যদি আর্লি উইকেটস নিতে পারে, কিন্তু এমন একটা অস্বস্তিকর পরিবেশ হয় একজন অধিনায়কের জন্য যে একজন বোলার 2টা ওভার ভালো বল করলেও বাধ্য হচ্ছে যে আরেকজন বোলারকে দিতে, কারণ ডেথ ওভারের জন্য আবার সেই বোলারকে রাখতে হচ্ছে। তো এই ব্যালেন্সিং একটা, একজন যদি খুব ভালো বল করতে থাকে, অন্যদিকে ইউ লুজ কনফিডেন্স যে পরবর্তীতে যখন তাকে প্রয়োজন হবে তার জন্য আমি রাখবো না, তাকে আরো একটা ওভার দিব। এই ব্যালেন্সিং একটা খুব গুরুত্বপূর্ণ একজন অধিনায়কের জন্য। এবং আমি যেটা বলছিলাম, এটা কিন্তু যারা যারা এক্সপার্ট, যারা তৈরি করেছে উইকেটটা, শুধু পেস বোলার না, পার্ডন মি, তারা কিন্তু স্পিন বোলারদেরও যে খুব বাড়তি সাহায্য থাকবে সেটাও কিন্তু বলেন। সেই জায়গায় শান্তর কথা আবার যাচ্ছি যে বোলারদের জন্য টি-20 ক্রিকেট ইজ ভেরি নেগেটিভ, তাদের মাইন্ডসেট অন্যরকম থাকতে হবে। সেই জায়গায় খুব বেশি কারুকার্য না করে আমি যেই ধরনের বল করে কমফোর্টেবল, আমার ডিসিপ্লিনটা মেনটেন করা, কিছু কিছু হালকা ভেরিয়েশন দেওয়া, কিন্তু বেশি চেষ্টা করলে কিন্তু ব্যাটসম্যানরা সেটা খুব তড়িঘড়ি করে রিড করতে পারে এবং তার হাতে তাদের উপর চড়াও হতে পারে। সেই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় জাস্ট মেইনটেইনিং গুড লাইনস এন্ড লেংথস ইম্পারেটিভ, এবং ব্যাটারদের যত কষ্ট দেয়া যায় উইকেট না পেলেও তাদেরকে বেঁধে রেখে তাদের উপর চাপ সৃষ্টি করার জন্য
যা যা প্রয়োজন সেটাই বোলারদের করতে হবে। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এলো মামা লেমন লিকুইড ডিশওয়াশ, জাপানের অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি। এর পাওয়ার ক্লিন ফর্মুলা কঠিন দাগ, ময়লা ও দুর্গন্ধ দূর করে, সাথে হাত রাখে কোমল। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। সমাজের চাষে দম্বনার বাধা ভেঙে সময় এখন দেখিয়ে দেওয়ার বুলডোজারকে এগিয়ে যাও, দুনিয়াকে বলো তুমি পারলে ঠেকাও। বুলডোজার পারলে ঠেকাও, দুনিয়াকে বলো তুমি পারলে ঠেকাও। বুলডোজার পারলে ঠেকাও, দুনিয়াকে বলো তুমি পারলে ঠেকাও। স্বাগত একাত্তর সংযোগে। সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক হাসাহাসি হচ্ছে বা ভাইরাল হচ্ছে যে শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে এবং শ্রীলঙ্কা নেদারল্যান্ডস দুই দলই বাংলাদেশের গ্রুপে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে, নেদারল্যান্ডসের বিপক্ষে আসলে 3 নম্বর ম্যাচ খেলবে বাংলাদেশ তাদের গ্রুপ স্টেজে। তো শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক অতীতে অনেক রাইভালরি হচ্ছে ম্যাচে আমরা দেখছি, সেই জায়গাটাতে শ্রীলঙ্কা হারামারি টাইগার ভক্তরা একটু খুশি হচ্ছে। আবার নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারাচ্ছে, অর্থাৎ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টাফ টাইম যেতে পারে। সব কিছু মিলে আলোচনা করবো আসলে গ্রুপটা কেমন হচ্ছে, বাংলাদেশকে আসলে কঠিন গ্রুপে কিনা এই বিশ্বকাপে। কায়সার, কি মনে হয় গ্রুপটা দেখে যে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ কিনা? না, বাংলাদেশ ডি গ্রুপে পড়েছে এবং আপনি যদি হিসাব করেন তাহলে ডি ইনিশিয়াল ডেথের ইনিশিয়ালটা হলো ডি, এবং এইখান থেকে আপনি যে কটা দলের নাম বললেন সেই দলের তালিকা এখানে আপনার কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ, এই 3 দলটাকেই মূলত মানা হচ্ছে। তবে বাংলাদেশের যদি আপনি টি-20 বিশ্বকাপের পেছনের ইতিহাস দেখেন, সেই ইতিহাসটি কিন্তু খুবই দুর্বল এবং সেই ইতিহাস কিন্তু খুবই এক অর্থে মানে আত্মবিশ্বাসটা না পাওয়ার একটা উপায়, আত্মবিশ্বাসী হওয়ার কোনো উপায় নেই সেই পরিসংখ্যানটা যদি আপনি দেখেন। 2007 সাল থেকে আমরা টি-20 বিশ্বকাপ খেলছি, গ্রুপ পর্বের সবচেয়ে বড় দল বলতে আমি র্যাঙ্কিং এর শীর্ষে থাকা দল বা যারা হট ফেভারিট হিসেবে টুর্নামেন্টে খেলেছিল তাদেরকে হারাতে পেরেছি, শুধুমাত্র একটা দলকে, ওয়েস্ট ইন্ডিজকে, তাও সেই 2007 সালে। তারপর থেকে কিন্তু আমরা আর কোনো বড় দলকে অর্থাৎ ফেভারিট দলকে কিন্তু হারাতে পারিনি। ভারতকে হারানোর একটা সমূহ সম্ভাবনা আমাদের সামনে ছিল 2016 ব্যাঙ্গালোরে, সেই ম্যাচে আমি ছিলাম, 1 রানে বাংলাদেশ ম্যাচটা হেরেছিল। 2022 অ্যাডিলেডে সেই সুযোগ ছিল, রাইট, সেই সুযোগ ছিল। বৃষ্টির কারণে সেই ম্যাচটি যেহেতু কাটেল ওভারে চলে গিয়েছিল, তারপরে আমরা বৃষ্টির পর আবার যখন ম্যাচটা শুরু হয়েছিল তখন আমরা খেই হারিয়ে ফেলেছি। তো আমার মনে হয় যে এবারে একটা সুযোগ যেহেতু রয়েছে, সেই সুযোগটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে, তাদের প্রপার ক্রিকেটটা বা তাদের যে ডিসিপ্লিন ক্রিকেটটা খেলতে পারে, তাদের ব্যাটিংটা যদি ভালো করতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপ বাংলাদেশ আগের সব বিশ্বকাপের যে দুর্বল রেকর্ড ছিল সেই রেকর্ডগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবে। তবে প্রথম শর্তটা হলো আপনাকে প্রথম ম্যাচটা জিততে হবে। প্রথম ম্যাচ কার সাথে? শ্রীলঙ্কার সাথে। সেই ম্যাচটা যদি আপনি জিততে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ যেভাবে এই বিশ্বকাপে এখন পর্যন্ত গিয়েছে, সেটার মানে আপনি 70 to 80% সেই স্বপ্নটুকু আপনার পূরণ হয়ে যাবে যদি আপনি প্রথম ম্যাচটা হারাতে পারেন শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার প্রবলেমটা হলো যে শ্রীলঙ্কাও কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলার জন্য প্রথম ম্যাচটাকেই সবচেয়ে বড় টার্গেট করে রেখেছে। তো সবকিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্ট, এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হতে যাচ্ছে কিন্তু আপনার শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটা। সেই ম্যাচটা যদি আপনি জিততে পারেন, তাহলে কিন্তু আপনি মূলত অনেক সামনে এগোনোর জন্য বড় এক ধরনের আত্মবিশ্বাসটুকু পাবেন। সেক্ষেত্রে আপনার পরের যে 3টি ম্যাচ রয়েছে, সেই 3টি ম্যাচের মধ্যে সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড এবং নেপাল। যদিও নেদারল্যান্ড যেভাবে আপনি বলছিলেন যে শ্রীলঙ্কাকে আপনার প্র্যাকটিস ম্যাচে হারিয়ে দিয়েছে, দেখুন প্র্যাকটিস শুধু তাই না, আমরা যদি দেখি যে অক্টোবর নভেম্বর যে ভারতে বিশ্বকাপ হয়েছে, কলকাতাতে কিন্তু এই নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ বাজেভাবে হেরেছিল। রাইট, এবং সেই গ্রুপ পর্যায়ে সেখানে বাজেভাবে বাংলাদেশ হেরেছিল কলকাতায়। সেই ম্যাচটা আমি দেখেছিলাম, আপনিও ছিলেন, আমরা দেখেছি। তার আগে যেটি প্রবলেমটা হয়েছিল যে বাংলাদেশ আসলে টানা ধারাবাহিকভাবে হারের ফলে আপনার এক ধরনের কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল এবং সেখানে সেই বিপর্যয় থেকে কিন্তু আর কাটিয়ে উঠতে পারেনি। এবং এখনকার যদি এই দলের কথাও যদি আপনি বলেন, তাহলে আমরা যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে ম্যাচটা হেরেছি, সেটাও কিন্তু আপনার মানে প্রিডিক্টেবল ছিল না। আনপ্রেসিডেন্ট ওয়েতে কিন্তু আমরা সেই ম্যাচটা হেরেছি, অনেক ধরনের ভুল করেছিলাম, সেই ভুল থেকে বেরিয়ে আসতে পারিনি। তো আমি আশা করব যে বাংলাদেশ এখন পর্যন্ত এই বিশ্বকাপে খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে যে ভুলগুলো করেছে, আপনি সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসবে এবং
মূল মঞ্চে অর্থাৎ বিশ্বকাপের আসল পর্বে কালকের প্র্যাকটিস ম্যাচে কি হবে বা প্রস্তুতি ম্যাচে কি হবে সেটা নিয়ে আমি খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত নই। কারণটা হলো যে আমি জানি যে ভারতও কিন্তু আপনি খুব একটা যে জোশিলা মেজাজে বা জিততেই হবে, ফাটিয়ে ফেলতে হবে এই ধরনের মেজাজে কিন্তু না। তারা কিন্তু একটা সফটলি মেজাজে খেলবে এবং এই ম্যাচে যেন কেউ ম্যাচে যেন কেউ ইনজুরিতে না পড়েন সেটাও একটা দেখার বিষয় রয়েছে। অর্থাৎ এই ম্যাচটাকে তারা একটা প্রসেস হিসেবে দেখছে, বাংলাদেশও তাই। আসল বিষয়টা হলো আপনি ৮ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ম্যাচটা, সেই ম্যাচই আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেটাতে আপনাকে জিততে হবে। সেটা যদি আপনি জিততে পারেন তাহলে আপনি এগিয়ে থাকলেন, আর সেটা যদি আপনি জিততে না পারেন তাহলে আপনি রেস থেকে অনেক পিছিয়ে থাকবেন। অবশ্যই হাসিবুল হোসেন শান্তর কাছে যাচ্ছি, যে সাবেক পেসার এবং পেস ইউনিট নিয়ে তার কাছে প্রশ্ন করছি। যেহেতু তাসকিন বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে রিহ্যাব চলছে, ধরে নিচ্ছি আমরা টিম ম্যানেজমেন্ট যেটা জানাচ্ছে যে প্রথম ম্যাচে ৭ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে হয়তো তাসকিন বেস্ট 11-এ থাকলেও থাকতে পারেন, কিন্তু ম্যাচ ফিটনেস কিংবা কনফিডেন্স কি পুরোপুরি থাকবে কিনা যদি তাসকিন নাও থাকে, কারণ সাম্প্রতিক অতীতে আমরা দেখছি বা সাম্প্রতিক সময় আমরা দেখছি ব্যাটিং ইউনিটটা আসলে বাংলাদেশকে জয় দিচ্ছে না, জয় এনে দিচ্ছে না, বোলাররাই আসলে জয় এনে দিচ্ছে। সেই জায়গাটাতে তাসকিন যদি থাকেও ফুল ফিট তাসকিনকে হয়তো পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচে অনেকটা মানে আপার হ্যান্ডে না থাকার সম্ভাবনা কি বেশি কিনা হাসিবুল হোসেন শান্ত? আসলে ডিপেন্ড করছে সবকিছু উইকেটের উপর, উইকেটে কি ধরনের বিহেভ করবে। আর তাসকিন যদি ফিট থাকে তাহলে তো অবশ্যই ভালো, ফিট ছাড়া তো তাকে আমার মনে হয় না ম্যাচ খেলানো হবে। তো ওইখানে ট্রেনার আছেন, ফিজিও আছেন, তাকে ফুল ফিটনেস পারমিশন হলে 100% ফিট যদি তিনি থাকেন তখনই তাকে খেলানো হবে। আর তাসকিন খেলতে পারলে অবশ্যই প্লাস পয়েন্ট থাকবে আমাদের। ওয়ান অফ দ্য মানে আমাদের এখন বেস্ট বোলার, যদি পেস বোলিং অ্যাটাকের কথা বলেন, তাসকিন আমাদের বেস্ট বোলিং এখন করছেন তিনি। তো যদি না খেলেন সেক্ষেত্রে একটু হলেও আমরা ব্যাকফুটে থাকবো এই জায়গাটায়, তাসকিনের জায়গাটায়। সেখানে হয়তোবা সাকিবকে খেলাতে পারবেন, তানজিদ হাসান সাকিবকে হয়তোবা খেলাবেন। সেক্ষেত্রে অভিজ্ঞতার দিক দিয়ে দেখেন, পেসের দিক দিয়ে দেখেন, একটু হলেও আমরা ব্যাকফুটে থাকবো। তো আমার মনে হয় যে তাসকিন না খেলাটা আমাদের জন্য আসলে সুসংবাদ নিয়ে আসবে না, সেটা আসলে আমাদেরকে একটু হলেও ব্যাকফুটে রাখবে। তো দোয়া করি যাতে তাসকিন পুরো ফুল ফিট হয়ে আমাদের জন্য বাংলাদেশের প্রথম ম্যাচটা সার্ভিস দিতে পারেন, এবং সেটা উনি যদি খেলেন আমার কাছে মনে হয় যে সেই জায়গাটা আমাদের টিম অনেক কিন্তু স্ট্রং হয়ে দীর্ঘদিন যাবে। ধরে ম্যাচের বাইরে থাকলে এরকম একটা বড় ম্যাচে, বিশ্বকাপের প্রথম ম্যাচে একটু কি নার্ভাস থাকবে কিনা বা পুরোপুরি নিজের শতভাগ দেওয়ার মতো সুযোগ থাকবে কিনা আসলে? আপনার ও কিন্তু ওকে ফিটনেস টেস্ট দিয়ে কিন্তু মাঠে নামতে হবে। উনি পুরো তখন সম্পূর্ণ জানেন যে উনি ফিট থাকবেন, যখন উনি ম্যাচে আসবেন ফুল ফিট হয়ে আসবেন। তো আমার মনে হয় না যে ফিটনেস টেস্ট পাস না করে উনি খেলতে পারবেন। সো ওটা পাস করার পরে উনি যখন মাঠে নামবেন তখন মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে স্ট্রং থাকবেন। এবং তাসকিন সবসময় আমরা জানি ফাইটার, তো উনি মাঠে খেললে আমার মনে হয় না সেটা ওনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বা মেন্টালি কোনো এফেক্ট করবে। তো উনি খেললে অবশ্যই তিনি তার 100% দিয়েই বোলিং করবেন। অবশ্যই আমরা শামীম আশরাফ চৌধুরীর কাছে যেতে চাই। বাংলাদেশের যে এক্স ফ্যাক্টর হতে পারেন, অবশ্যই সবগুলো বিশ্বকাপ খেলেছেন সাকিব আল হাসান, এখন পর্যন্ত টি-20, এবং রোহিত শর্মা এবং সাকিব আল হাসানই সেই অর্জন আছে, তাদের এই কীর্তি আছে। পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদও প্রথম বিশ্বকাপ থেকে খেলেছেন, মাঝখানে একটা বাদ গেছে। এই দুজন রিয়াদ এবং সাকিবের পারফরমেন্স কতটুকু আসলে বাংলাদেশকে নিয়ে যেতে পারে, তাদের পারফরমেন্স কতটুকু আসলে এখানে মূল্যবান এই বিশ্বকাপে? এটা মানতেই হবে যে আমরা তো উই আর অন দ্য লুক আউট ফর নিউ প্লেয়ার্স, এবং যারা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ হবে। কিন্তু এখন পর্যন্ত ওই দুই সিনিয়রের উপরে কতটা নির্ভরশীল আমরা গত কয়েকটা ম্যাচে কিন্তু আমরা দেখছি টি-20 ফরম্যাটে। এবং সেই জায়গা থেকে একটু চিন্তা করলে যে ধারাবাহিকতা জুনিয়রদের কাছ থেকে এক্সপেক্টেড ছিল সেটা কিন্তু আসেনি, এবং সেটা একটা খুব বিরাট একটা চিন্তার বিষয় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য। এখন সময় এসেছে ওই দুজনের হাত ধরে, এক্স ফ্যাক্টরের কথা আপনি বলছিলেন, এক্স ফ্যাক্টর ইজ অলওয়েজ শাকিব, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে নিজেকে তুলে ধরেছে, জেদ করে হোক, নিজের ডিটারমিনেশন দিয়ে হোক, নিজের শক্তিমত্তার পরিচয় দিয়ে হোক, এবং স্কিল সেটস দিয়ে যেভাবে নিজেকে সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে আমি এখনো এই ফরম্যাটে খেলার যোগ্য, এবং অন্যান্য যারা নতুন এসছে তাদের চেয়েও ধারাবাহিকভাবে আমি খেলতে পারছি। স্বাভাবিকভাবে এই দুজনের লিড থাকতেই হবে, কিন্তু এটা তো দলীয় খেলা, দুজন তো দলকে টেনে নিয়ে যেতে পারবেন। সেই জায়গায় নতুন নতুন যারা খেলোয়াড়রা আসবে, তাদের মতো খেলোয়াড়, জুনিয়র সাকিব, জুনিয়র তামিম, এরা জুনিয়র সাকিবের ব্যাপারে একটু আমার বলতেই হয় যে কেন যেন আমার মনে হয় যে একটু ফাস্ট ট্র্যাক করা হয়েছে। তার কথাবার্তা থেকে কালকে যেটা শুনলাম, মুখে বলা এবং কাজে সেটা দেখানোর ব্যাপারে একটু, আমি যতটুকু বোলিং দেখেছি, ইনকনসিস্টেন্সি। এই জায়গাটাতে আমাদের দুর্বলতা, যে কনসিস্টেন্ট যে পারফরমেন্স ব্যাটারদের এবং বোলারদের
ডিসিপ্লিনটা যেটা রক্ষা করার এবং রিডিং অফ দ্য গেম। এত স্বল্প পরিসরের খেলা, খুব দ্রুততার সঙ্গে 2 ওভারের মধ্যে বা কয়েক বলের মধ্যে একটা ম্যাচের পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে। সেইটার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করা এবং সেটার সঙ্গে খাপ খাইয়ে নিজের খেলাটা অ্যাডজাস্ট করাটা কিন্তু টি-20-র একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমি কিভাবে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের অ্যাটিটিউড এবং নিজের বোলিং এর স্টাইল এবং ভেরিয়েশনস গুলি ব্যবহার করতে পারি, সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত এটা মানতেই হবে যে আমাদের যে স্টেডি ফ্লো অফ ক্রিকেটার্স এবং স্বাভাবিকভাবে যারা রেগুলারলি ভালো খেলে আসছে, এই ধাঁচ কিন্তু আমি গত 10 ম্যাচে লক্ষ্য করিনি বাংলাদেশের নিউ ক্রিকেটারদের মধ্যে। জি, আপনার কাছে আবারও ফিরছি। কায়সার, এই যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যে শেষ ম্যাচটা হারলো, সেদিনই প্রেস বক্সে নানা জায়গায় কথা উঠছে যে সাকিব কি টি-20 ফরম্যাটে দেশের মাঠে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন কিনা, পাশাপাশি এবারের টি-20 বিশ্বকাপটা কি সাকিবের শেষ বিশ্বকাপ কিনা। কিন্তু সাকিব আজকেই একটা ইন্টারভিউ বিসিবি পাবলিশ করেছে, সেখানে সাকিব কিন্তু নিজে বলেছেন যে আরও একটা বিশ্বকাপ তিনি টি-20 খেলতে চান। নিশ্চয়ই এবারে বিশ্বকাপে সাকিব দারুণ কিছু করার জন্য আসলে অনেক ক্ষুধা নিয়ে নামবেন, কি মনে হয় আপনার? তা তো অবশ্যই। আর আপনি শামীম ভাইকে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি। সেটি হলো যে এক্স ফ্যাক্টর। দেখুন, আপনি টি-20 ম্যাচে যদি আপনাকে জিততে হয় তাহলে শুধুমাত্র এক্স ওয়াই জেড দিলে কিন্তু আপনি লাভ নেই। আপনাকে কিন্তু ইউভি এবং আগে কিন্তু আপনার এবিসি এই অনেকটা কিন্তু পারফর্ম করতে হবে। শুধুমাত্র 2-3 জন যদি ম্যাচে পারফর্ম করেন তাহলে আপনি কোনো টুর্নামেন্ট কিন্তু জিততে পারবেন না। আপনি হয়তো তখন কয়েকটি ম্যাচ জিততে পারবেন, কিন্তু আপনাকে পুরো টুর্নামেন্টে যদি ভালো পারফরম্যান্স করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার যাদের উপর যে আস্থাটুকু রয়েছে বা যাদেরকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে সেই দায়িত্বটুকু তাদেরকে পালন করতে হবে। দ্যাট মিনস আপনি 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে ব্যাটসম্যান রয়েছেন এই তালিকায় অন্তত 5 জন ব্যাটসম্যানকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে, যে পারফরমেন্স বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ক্রিকেটে কিন্তু দেখা যায়নি। সো আমি আশা করব যেন পেছনের সব ব্যর্থতা বাংলাদেশ ভুলে যাক এই টি-20 বিশ্বকাপে। আর সাকিবের কথা যেটা বলছিলেন, সেই সাকিব দেখুন, সাকিব কিন্তু আপনি সেই 2006 থেকে এখন পর্যন্ত খেলছেন এবং ইনজুরির জন্য কয়েকটি আপনার সিরিজ বাদ দিয়ে তিনি কিন্তু লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে গিয়েছেন এবং 3 ফরম্যাটের ক্রিকেটই খেলছেন। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে তিনি এক ধরনের একটা উদাহরণ তৈরি করতে পেরেছেন, সেটা হলো যে মানে পারফরম্যান্সের যে ধারাবাহিকতা, সাকিবের মতো এরকম ধারাবাহিকভাবে পারফরম্যান্স কিন্তু বাংলাদেশের আর কোনো ক্রিকেটার করতে পারেননি। আমি উদাহরণ হিসেবে ব্যাখ্যার জন্য বেশি দূর যাব না। সাকিব এমনই ক্রিকেটার যে তিনি অলরাউন্ডার, যে স্পিন অলরাউন্ডার, যে তিনি 3 ফরম্যাটের ক্রিকেটেই বিশ্বের নাম্বার 1 হিসেবে রয়েছেন এবং লম্বা সময় ধরে রয়েছেন, যে রেকর্ড কিন্তু আপনি অন্য আর কারো নেই। এখন অবশ্য তিনি কোনো ফরম্যাটেই নাম্বার 1 হিসেবে নেই, তারকে টপকে গিয়েছেন শ্রীলঙ্কা এবং আপনার রশিদ খান এবং আর কারা জানি রয়েছেন। তবে আমি আশা করছি যেন এই বিশ্বকাপে তিনি ভালো পারফরমেন্স যদি করতে পারেন তাহলে তার জায়গাটাও আবার তিনি সেটা উদ্ধার করতে পারবেন। তার চেয়েও বড় বিষয়টা হলো যে সাকিবের এই ধারাবাহিক পারফরমেন্সের বিষয়টা বাদবাকিদেরকেও কিন্তু অনুপ্রাণিত হতে হবে এবং তাদেরকে মনে করতে হবে যে শুধুমাত্র একটা ম্যাচ খেলেই কিন্তু আমি বা একটা ম্যাচে ভালো পারফরমেন্স করারই কিন্তু আমার কাজ না, আমাকে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে হবে। সেটা যদি করতে পারে বাংলাদেশ, তাহলে এই বিশ্বকাপে, যেভাবে আমি বলছিলাম যে এই বিশ্বকাপে বাংলাদেশ দল হয়তো ভালো সাফল্য নিয়ে ফিরতে পারে এবং তাদের সামনে উদাহরণ হিসেবে কিন্তু চমক রয়েছেনই সাকিব আল হাসান। সাকিব আল হাসান যদি এই বয়সে পারেন, সাকিব আল হাসান যদি এত লম্বা সময় ধরে পারেন, তাহলে তরুণ ক্রিকেটাররা কেন পারবে না? আমার মনে হয় যে সেটাও একটা বড় অনুপ্রেরণার বিষয় হতে পারেন সাকিব আল হাসান এই বিশ্বকাপে বাদবাকিদের কাছে। নিশ্চয়ই সাকিবকে বলা হয় 3 ডাইমেনশন ক্রিকেটার। ব্যাটে বলে অলরাউন্ডার তো পাকা অলরাউন্ডার তিনি নিজেই, পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো মস্তিষ্ক তার, এটা ক্রিকেট পাড়ায় নানা সময় শোনা যায় এবং সেটা মাঠেও দেখা যায়। নিশ্চয়ই সাকিব তার ব্যাটে বলে পারফরমেন্স করবেন, পাশাপাশি ক্যাপ্টেনকেও নানাভাবে টিপস দিয়ে দলের জন্য কার্যকরী ভূমিকা রাখবেন। বাংলাদেশ প্রথম 2 ম্যাচ খেলবে ডালাস এবং নিউ ইয়র্কে, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে, তারপর চলে যাবে ক্যারিবিয়ান দ্বীপে যেখানে বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। অনেকে বলছে যে ক্যারিবিয়ান অঞ্চলে বাংলাদেশ তাদের হোম যে গ্রাউন্ডে যে একটা আচরণ, যে লো বা টার্নিং পিচ, সেই রকম একটা স্বাদ পেতে পারে, সেই রকম একটা পিচের চরিত্র দেখা যেতে পারে সেখানে। সেক্ষেত্রে কি আসলে প্রথম 2 ম্যাচের মধ্যে একটা জিতলে বাংলাদেশের জন্য কি সুপার 8-এ যাওয়াটা সহজ হবে কিনা? প্রশ্নটা হাসিবুল হোসেন শান্ত আপনার কাছে। না, কাসুর ভাই তো বলেছিলেন যে প্রথম ম্যাচটা খেলা আমাদের জিতা আমাদের মানে এই টুর্নামেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর শুধু বাংলাদেশ না, যে কোনো টিমের প্রথম খেলাটা টুর্নামেন্টে জিতাটা মানে গেমের যে পরিস্থিতি, গেমের মুভমেন্টটা যেটা থাকে জিতার, সেটা একটা মানে বিশাল বড় স্টেপ পার করা হয়। তো আমার মনে হয় যে প্রথম ম্যাচটা আসলে জিতা খুবই দরকার বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে। এবং সোফার যদি আমরা লাস্ট ম্যাচে ইউএস এর সাথে যে ধরনের ক্রিকেট খেলেছি, দর্শকেরই জিতেছি এবং 2টা ম্যাচ হেরেছি, হ্যাঁ হারাটা আমি পজিটিভ ভাবে এই জন্য দেখবো
যে আমরা কিন্তু টুর্নামেন্টে শুরু যাওয়ার আগে কিন্তু বড় একটা হোঁচট খেয়েছি। সেই হোঁচট থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, এটা যদি আমরা কাজে লাগাতে পারি মেইন গেমে, সেটা কিন্তু আমাদের অনেক অনেক উপরে নেবে। আমাদের দেখা যায় যে আমরা হোঁচটটা খাই টুর্নামেন্টের প্রথমের দিকে, যেই হোঁচটটা খাই বা টুর্নামেন্টের একটা ম্যাচ দুটা ম্যাচ পরে এসে হোঁচটটা খাই, সেই হোঁচটটা কিন্তু এবার আমরা আগেই খেয়েছি। তো আমাদের যদি প্লেয়াররা সেই যে মনোবল থাকে বা সেই ডিটারমিনেশন থাকে যে আমরা শ্রীলঙ্কাকে হারাবো প্রথম ম্যাচে, তো সো তাহলে দেখা যাবে যে আমাদের যে কনফিডেন্স লেভেলটা অনেক উপরে থাকবে। লাস্ট ম্যাচে আমরা 10 উইকেটে জিতেছি ইউএস এর সাথে, সেটাও কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা একটু হলেও উপরে তুলে নিয়ে এসেছে। তো আমার মনে হয় যে শ্রীলঙ্কার সাথে খেলাটা ভেরি ইম্পর্টেন্ট। সেখানে উইকেটটা কি ধরনের বিহেভ করবে, কি ধরনের সিচুয়েশনে আমাদের কিভাবে ব্যাটিং করতে হবে, বোলিং করতে হবে, সেটা যদি আমরা রিড করতে পারি, তাহলে শ্রীলঙ্কাকে হারানোর মতন কিন্তু আমাদের বাংলাদেশ টিম। তো আমার মনে হয় যে সবকিছু ডিপেন্ড করবে আমরা কিভাবে স্টার্ট করি। আমাদের ব্যাটিং যদি আগে হয়, আমাদের ব্যাটিং এর 6 ওভারটা কি ধরনের স্টার্ট হয়, বোলিং যদি হয় বোলিং এর 6 ওভারটা কিভাবে, সবকিছু ডিপেন্ড করছে। আমার মনে হয় যে প্রথম 6 ওভার এবং লাস্টের 3-4 ওভারটা আমরা কিভাবে ইউটিলাইজ করবো মাঠে, এটার উপর ডিপেন্ড করবে। সো ফার আমরা বাংলাদেশ টিম, বাংলাদেশের আমাদের অবশ্যই আশা করব যে বাংলাদেশ টিম ভালো খেলবে, জিতবে। তো আমার মনে হয় যে বাংলাদেশ যদি তাদের যে প্ল্যানিং গুলি মাঠের জন্য প্ল্যান করবে, সেই প্ল্যানটা যদি ইউটিলাইজ করতে পারে মাঠে, তাহলে শ্রীলঙ্কাকে অবশ্যই হারাতে পারবে। এবং প্রথম ম্যাচটা হারানো খুবই দরকার বাংলাদেশ। অবশ্যই। আমরা সবশেষ বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বছর দেড়েক আগে, সেইখানে আমরা দেখেছি স্পিনাররা ছড়ি ঘুরিয়েছে। সাকিব পাশাপাশি নাসুম, তাইজুল যারাই খেলেছিলেন, অর্থাৎ সেইখানে ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান পিচে কিন্তু স্পিনাররা ভালো করে এবং স্পিনারদের অনেক ফায়দা পাওয়া যায়। সেই জায়গাটাতে শামীম আশরাফ চৌধুরী, আপনার কি মনে হয় সাকিবের পাশাপাশি রিশাদ হোসেন লেগ স্পিন বোলার সবসময় অনেক বেশি দলের জন্য কার্যকরী হয়। রিশাদ কিন্তু টানা খেলছে, হাতুরু তাকে পছন্দ করছে। রিশাদ সাকিবের সঙ্গে রিশাদের ভূমিকাটা কেমন হতে পারে বিশ্বকাপে, এবং সে কিন্তু পাশাপাশি পিঞ্চ হিটিং ব্যাটিংটাও দেখাতে পারেন? অ্যাবসলিউটলি, আমার মনে হয় রিশাদ হোসেন বহুদিন পরে বাংলাদেশ একজন লেগ স্পিনার পেয়েছে যার উপর তারা নির্ভর করতে পারে। এবং নির্ভরের দুটো অংশ আছে। ইউ মেনশন যে তার পিঞ্চ হিটিং, তার যেহেতু লম্বা খেলোয়াড়, তার হিটিং অ্যাবিলিটিস ভালো, লং লিভার, সেই জন্য বড় শটস খেলার তার ক্ষমতা আছে। কিন্তু বোলিং প্রয়াস একটা এলাকায় আমার মনে হচ্ছে যে তার গুগলির ব্যবহারটার নিয়ন্ত্রণটা তার এখনো রপ্ত করতে পারেনি সে ঠিক মতো। ফ্লিপার এবং নর্মাল অর্থোডক্স লেগ স্পিন যেটা, সেটা সে করতে পারে, কিন্তু আরেকটু তার রেপারটোয়ারে আরেকটা সংযোগ না হলে, তাহলে ওই যে এক্সট্রা সারপ্রাইজ এলিমেন্ট যেটা হয় একজন লেগ স্পিনারের জন্য, সেই জায়গাটাতে কিছুটা দুর্বলতা আছে। কিন্তু সে ভেরি নিউ টু ইন্টারন্যাশনাল ক্রিকেট, কিন্তু তার কাছে যে প্রসপেক্ট আমি দেখছি, যে উৎসাহ দেখছি এবং অ্যাটিটিউড, ক্রিকেট ইজ এ মাইন্ড গেম, এবং সেই জায়গায় কনফিডেন্সটা এত বড় কাজ করে। সে নিজের উপর খুব আস্থা রাখে, জানে যে সে খুব বেশি বাক খাওয়ানো যেখানে প্রয়োজন হয় না। ওই যে একটু আগে বলছিলাম না, রিডিং অফ দ্য উইকেট, একজন লেগ স্পিনারের জন্য বিশেষ করে, যে আমি বাড়তি সাহায্য পাবো না, জানবে যে ড্রপ ইন পিচে পাবো না, কিন্তু যখনই আমি ক্যারিবিয়ানের পরবর্তী ম্যাচ, শেষ দুটো ম্যাচ খেলতে যাব, আমি ডেফিনেটলি জানি, কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রায় 60% অফ দ্য উইকেটস হ্যাভ বিন টেকেন বাই স্পিনার্স, 40% বাই দ্য পেস বোলার্স। সেই জিনিসটা মাথায় রেখে সেই অনুযায়ী যদি তার বোলিংটা নিয়ন্ত্রণ করতে পারে, নিশ্চয়ই সাকিবকে সঙ্গ দেওয়ার জন্য স্পিন বোলিং ডিপার্টমেন্টে রিশাদ উইল বি এ বিগ ফ্যাক্টর। কায়সার, যে হাতুরু এবং শান্তকে বাংলাদেশ টিম যাওয়ার আগে প্রেস কনফারেন্স করেছিল এখানে মিরপুরে, সেই জায়গায় কিন্তু দুজনকে জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু ওয়ানডে বিশ্বকাপে সাকিবের পাশাপাশি শান্ত দুটো ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন। বিশ্বকাপে আমরা ওয়ানডে বিশ্বকাপ আমরা দেখেছিলাম যে আসলে ব্যাটিং অর্ডারে অনেক বেশি উলট পালট হয়েছে। ব্যাটাররাও নানা সময় আসলে অভিযোগ বা একটু কষ্টের কথাই বলেছে যে তারাও তাদের অ্যাকচুয়াল পজিশনে ব্যাটিং না করতে পেরে কনফিডেন্স হারিয়েছে। সেই জায়গাটাতে টি-20 বিশ্বকাপে আপনি কি এক্সপেক্ট করছেন ক্যাপ্টেন কোচের কাছে? দেখুন, আপনি বাংলাদেশ দলের আসলে টপ অর্ডার ব্যাটিং এর যে হাল, তাতে কিন্তু আপনি এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাথে যে সিরিজটা হয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশ প্রচুর অদলবদল করেছে, এবং অদলবদল করে শেষ ম্যাচের ছাড়া আর কিন্তু কোনো ধরনের কোনো সেরকম ভাবে সুবিধা করতে পারেনি। শেষ ম্যাচে আমরা 100+ একটা রান করেছি, ওপেনিং জুটিতে 10 উইকেটে সেই ম্যাচটা জিতেছিলাম সেই ম্যাচটা। কিন্তু তার আগে দুটো ম্যাচে আমরা হেরেছি, সেখানে কিন্তু আপনার ওপেনিং এ ভালো পারফরমেন্স করতে পারিনি আমরা। এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা জিনিস হয় কি রূপক, আপনি বিশ্বকাপের মতো বড় আসরে যখন খেলতে যাবেন, তখন কিন্তু আপনার টোনটা, অর্থাৎ ব্যাটিং এর যে টোনটা, সেই টোনটা আপনি সেই মাঠে গিয়ে সেট করার কোনো কিছু নাই, এটা কিন্তু আপনাকে আগে থেকে সেট করে তারপর যেতে হবে। সো বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটিং এর যে হাল এখন, তার বেহাল অবস্থা, তাতে কিন্তু বাংলাদেশ দল আপনি টপ অর্ডারে কাদেরকে দিয়ে ব্যাট করাবে, সেটা কিন্তু বিশ্বকাপের আসরে গিয়ে সেট করতে হচ্ছে তাদেরকে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে দলের জন্য অনেক বড় একটা শেষ মুহূর্তে আমরা দেখলাম যে জাকের আলী বাইরে চলে গেছে, লিটন কুমার দাস ওপেনিং এ ফেল করার পর কিন্তু এখন আবার মিডল অর্ডার হিসেবে তাকে চিন্তা করা হচ্ছে।
এবং আপনি দেখবেন যে আপনি যেহেতু আপনি লিটন দাসকে আপনি এরকম অফ ফর্মে থাকা অবস্থায় তাকে দলে নিয়ে গিয়েছেন এবং তাকে দলে অ্যাকোমোডেট যখন করছেন, তখন আপনি তাকে ওপেনিং থেকে যখন আবার মাঝখানে নিয়ে নামিয়ে আনলেন, তার আগে কিন্তু একটা ম্যাচে তাকে আপনি বিশ্রামও দিয়েছিলেন। তো আমার কাছে দেখে মনে হচ্ছে যে লিটন দাসকে খুব সম্ভবত একটা এড়ানোর একটা বা একটা লুকিয়ে রাখার একটা প্রবণতা, কখনোই কিন্তু কাউকে লুকিয়ে রেখে বা আড়াল করে রেখে সমস্যার সমাধান করতে পারবেন না। আর লিটন দাসকে আপনি যখনই মিডল অর্ডারে বা শেষের দিকে ওপেনিং এ না নামিয়ে মিডল অর্ডারে ব্যাট করতে নামাবেন, তার মানেটাই হলো যে আপনি জাকের আলীর এখানে কিন্তু সুযোগটা নেই। কারণটা হলো যে জাকের আলী এবং লিটন দাস যদি দুজনেই একাদশে খেলেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে একজন বোলার কম নিয়ে খেলতে হবে, একজন পেসার কমিয়ে দিতে হবে, অথবা একজন স্পিনারকে কমিয়ে দিতে হবে। পঞ্চম বোলার হিসেবে তখন কিন্তু আপনার সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদের উপর আপনাকে ভরসাটুকু রাখতে হবে। সো এই জিনিসগুলি আমার কাছে মনে হচ্ছে যে দেশের মাটিতেই যদি বাংলাদেশ এটা সেট করে যেত, তাহলে দেখতেন যে আপনি অনেক সমস্যার সমাধান আপনাকে সেখানে গিয়ে করতে হতো না। বিশ্বকাপের মতো আসরে গিয়ে আপনি কিন্তু সমস্যার সমাধান করবেন না, সেখানে আপনি ফর্মে থাকা প্লেয়ারকে নিয়ে যাবেন, যে প্লেয়ার আপনার ভালো পারফর্ম করবে এবং দলকে জিতিয়ে নিয়ে আসবে। সেখানে আপনার পরীক্ষা নিরীক্ষার কিন্তু জায়গা না। আপনি সব পরীক্ষা নিরীক্ষা আগে সেরে বিশ্বকাপের মতো আসরে আপনি যা শুধুমাত্র যাবেন এবং গড়গড় করে সবকিছু লিখে দিয়ে বা সবকিছু পারফর্ম করে মাঠ থেকে বেরিয়ে আসবেন। সেখানে যদি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তাহলে দেখবেন যে আপনি যে কোনো সময় একটা ব্লান্ডার হয়ে যেতে পারে। যে বিষয়টা আপনি উল্লেখ করলেন যে এত পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু আমরা এই ভারতের মাটিতে যে বিশ্বকাপটা হয়েছিল 50 ওভার বিশ্বকাপ, প্রচুর অদল বদল করেছি আপনার ব্যাটিং অর্ডারে, কিন্তু তারপরে আমরা কিন্তু ফল আনতে পারিনি। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনি 1 থেকে 5 নম্বর পর্যন্ত যে ব্যাটাররা রয়েছেন, এদেরকে আপনি যদি বেশি নাড়াচাড়া করেন এবং তাদের পজিশনটা যে জায়গায় তারা কিন্তু সবসময় কমফোর্ট থাকেন বা কমফোর্ট জোন হিসেবে যেটা পরিচিত তাদের ব্যাটিং এর জন্য, সেখান থেকে তাদেরকে যখনই আপনি বারবার নাড়াচাড়া করে দিবেন, সে কিন্তু তার কনফিডেন্সটা কিন্তু হারিয়ে ফেলবে। সে হয়তো মনে করবে যে আরে আমার উপর বোধহয় দলের আস্থা নেই, দেখে আমাকে 3 নম্বরে ব্যাট করতাম, আমাকে 5 নম্বরে ব্যাটিং এ পাঠিয়ে দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু ক্রিকেট বোর্ডকে মনে রাখতে হবে বা টিম ম্যানেজমেন্টকে মনে রাখতে হবে। হ্যাঁ, আপনি পরিস্থিতির কারণে অদল বদল করতেই পারেন। এমনও হতে পারে আপনি কার্টেল ওভারের ম্যাচ হলো, তখন আপনি যে ব্যাটসম্যান আপনার বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন তাকে দিয়ে আপনি হয়তো ওপেনিং এ পাঠিয়ে দিলেন, সেটা আপনি করতে পারেন, কিন্তু নট ইন এভরি ম্যাচ। যখন আপনি প্রত্যেকটা ম্যাচে করবেন, তখন কিন্তু আপনার যে সেটেল যে ব্যাটসম্যান যারা থাকবেন, তাদের কনফিডেন্সটুকু নড়ে যায়। আমার মনে হয় যে এমএম কায়সার, সময় স্বল্পতা, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আরো দুজন আছেন, শামীম আশরাফ চৌধুরী এবং হাসিবুল হোসেন শান্ত, আপনাদেরকেও ধন্যবাদ। অনেক কিছু জানলাম দর্শক। পাশাপাশি বাংলাদেশ জুন মাসে টি-20 বিশ্বকাপ, জুন শুরু হয়ে যাচ্ছে রাত পোহালে, এবং বাংলাদেশ প্রথম দিনই নিজেদের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। নিশ্চয়ই মূল যে ম্যাচগুলো হবে 7 তারিখ 10 তারিখ, তার আগে কনফিডেন্স ফিরে পড়ে একটা বড় মঞ্চ হবে টাইগারদের এই নিউ ইয়র্কের ম্যাচে। দর্শক, আপনারা আছেন 71 সংযোগে। ধন্যবাদ সবাইকে।